সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা। নদীর তীরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্যগুলো তখনকার ঢাকার আভিজাত্যের সাক্ষ্য দেয়। পেছনের লাল ইটের ভবনটি জয়েন্ট স্টক সুগার কোম্পানির কারখানা। নদীর তীরে শিল্পায়নের প্রথম সংকেত ছিল এই চিনি কলটি। পেছনের বাড়িটি কমিশনারের সহকারী ডব্লিউ.এইচ. জোনসের বাড়ি, তৎকালীন মধ্যপর্যায়ের কর্মকর্তাদের জীবনযাত্রার এক নিখুঁত প্রতিচ্ছবি। এরপর রেভিনিউ কমিশনার জে ডানবারের এই অভিজাত বাসভবনটি ছিল প্রশাসনের অন্যতম শক্তি কেন্দ্র। নদীর তীরে এমন মনোরম পরিবেশে প্রশাসনিক কাজ যেন এক অদ্ভুত স্বস্তি এনে দিত। ঢাকা বিলিয়ার্ড রুম, তৎকালীন ইংরেজ কর্মকর্তাদের বিনোদনের প্রধান কেন্দ্র ছিল এই ঢাকা বিলিয়ার্ড রুম। নদীর মৃদু বাতাসের সাথে বিলিয়ার্ড বলের ঠক ঠক শব্দে মুখরিত থাকতো এই গুমোট দুপুরের আলস্য। এবং দিগন্তের কাছে আবছাভাবে দেখা যাচ্ছে সবার পরিচিত জনসন রোডের সেন্ট থমাসের গির্জা। এরপর ছিল রেসিডেন্স অফ ই.কে. হিউম। ই.কে. হিউম ছিলেন একই সাথে একজন প্রভাবশালী নীলকর এবং জমিদার, এবং পাশেই বুড়িগঙ্গার স্নিগ্ধ তীরের একদম সামনেই দাঁড়িয়েছিল ডক্টর ল্যাম্বের ধবধবে সাদা অট্টালিকা। সুপারিনটেন্ডিং সার্জন হিসেবে তার এই আবাসনটি ছিল ঢাকার আধুনিক চিকিৎসা ও আভিজাত্যের এক মিলনস্থল। ডক্টর ল্যাম্ব বা ওয়াইজ সাহেবের মতো সব রাজকীয় ভবনগুলো আজ হয়তো ধুলোয় মিশে গেছে, কিন্তু তাদের কর্ম এবং নাম আজও ঢাকার ভৌগোলিক ও সামাজিক ইতিহাসের অংশ হয়ে আছে। জীবন্ত শহর হিসেবে ঢাকা ক্রমাগত নিজেকে পরিবর্তন করেছে, যেখানে নতুনের আগমনে পুরাতনকে স্থান ছেড়ে দিতে হয়েছে। সেন্ট থমাস চার্চের টিকে থাকা আমাদের এই আশাই দেয় যে সদিচ্ছা থাকলে নগর উন্নয়নের ডামাদোলের মধ্যেও ঐতিহ্যকে রক্ষা করা সম্ভব। ভাবা যায় সেন্ট থমাস চার্চের বরাবর যে নদী তীর দেখছেন সেটি হচ্ছে আজকের ব্যস্ততম সদরঘাট লঞ্চ টার্মিনাল। প্রিয় নগরবাসী, ভিডিওটি কেমন লাগলো? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। চলুন এবার ফরাশগঞ্জ এলাকায়।